স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আয়োজন মূলত এইচএসসি 26 ব্যাচকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের যে কামব্যাক কোর্স অথবা তোমরা প্রত্যাবর্তন 26 নামে যে কোর্সটা, ফ্রি কোর্সটা তোমাদের জন্য যে যাচ্ছে, এক্সক্লুসিভ একটা ফ্রি কোর্স, যে কোর্সটা করলে আশা করা যাচ্ছে যে তোমরা ইংরেজি, বাংলা এবং তোমাদের যে আর যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটার 100% একটা প্রিপারেশন হয়ে যাবে যদি তুমি নিয়মিত করতে পারো, একদম A to Z আমরা যেভাবে পড়াবো। তো সেই ধারাবাহিকতায় আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউনিট 5, তোমাদের যেটা হিউম্যান রাইটসের ওখানে ছিল, ওটার লেসন 4-এর যে কোল মাইনার্স এবং ফ্রেডরিক ডগলাসের দুইটা প্যাসেজ তোমাদের এখানে নতুন অ্যাড হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্যাসেজ আসতে পারে পরীক্ষায়। তো আমরা এই অংশ থেকে কি কি প্র্যাকটিস করবো আজকের ক্লাসে দেখো। আজকের ক্লাসে হচ্ছে দেখবো এমসিকিউ, তারপরে হচ্ছে এই জায়গা থেকে দেখবো শর্ট কোশ্চেন, ফ্লোচার্ট এবং সামারি দেখবো এবং তোমাদের হোমওয়ার্কও দেবো এখান থেকে। তার আগে বলে নিই, যারা বাকি ভাই কিন্তু তোমাদের এই অংশের বিস্তারিত ক্লাস নিয়েছে, অর্থাৎ এই যে প্যাসেজগুলো, আজকের ক্লাসে কিন্তু আমরা প্যাসেজ পড়বো না, কারণ তো তোমরা অলরেডি যারা নিয়মিত ক্লাস করছো তারা কিন্তু জানো যে বাকি ভাই তোমাদের এটার বিস্তারিত ক্লাস, অর্থাৎ প্যাসেজের যে বিস্তারিত ক্লাস সেটা কিন্তু ভাই নিয়ে নিয়েছে। প্রত্যেকটা অংশ ওখানে একদম ধরে ধরে শব্দ অনুযায়ী বোঝানো হয়েছে। তো প্রথমে ওই ক্লাস করবা, তারপরে হচ্ছে এই প্রশ্ন সমাধান ক্লাসে, এবং এই ক্লাস শেষ করার পরপরই প্র্যাকটিস করতে বসে যাবা। এটা হচ্ছে পড়ার নিয়ম। ওকে, চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা যেটা থেকে সমাধান করব সেটা হচ্ছে কোল মাইনার্স, অর্থাৎ কয়লা খনিতে যারা কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে কোল মাইনার্স। কোল মানে হচ্ছে কয়লা, মাইনার্স মানে হচ্ছে এই খনি বলা হয়, মাইন থেকে এসেছে শব্দটা, অর্থাৎ কয়লা খনির শ্রমিকদের নিয়ে লেখা এটা। এখানে দেখো মূলত চারটা জিনিস প্যাসেজে বারবার আসবে, সেটা হচ্ছে যে সারা ডগলার, এখান থেকে এটা হচ্ছে আমাদের সামারি 1 থাকবে। আমি আগেই তোমাদের এখানে লিখে দিই যাতে এটা থেকে হচ্ছে সামারি 1, অর্থাৎ 1 নাম্বার সামারি, যে সামারিটা আমরা ক্লাসে পড়বো সেটা হচ্ছে এই সারা ডগলারের। এবং তোমাদের জন্য প্রথমে এই হোমওয়ার্কটা দিয়ে নিই, কারণ শুধু যদি আমি পড়াই তাহলে তো পড়া হবে না, তোমার নিজেরও প্র্যাকটিস করতে হবে। সামারি কোনটা থেকে লিখবা, তোমাকে আমি দুইটা সামারি দিচ্ছি। এই সামারিটা সামারি 2, এটা তোমার হোমওয়ার্ক। আর একটা সামারি যদি দিই ম্যারি ব্যারিট, এটা হয়তো 3টা থেকে 4টা লাইন, আমি কিন্তু বড়টা দিচ্ছি না, একদম ছোট দুইটা দিলাম। ছোট দুইটা অংশ থেকে জাস্ট সামারি লেখার প্র্যাকটিস করবা, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। এইটার সামারি লিখবা হচ্ছে, এটা সামারি 3, এটাও তোমার হোমওয়ার্ক। তাহলে এই দুইটা থাকলো হচ্ছে সামারির হোমওয়ার্ক। এখন আমরা প্যাসেজে মানে প্রশ্ন সমাধানে চলে যাই। চলো দেখো, দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেস্টিমনি। তোমাদের প্যাসেজে টেস্টিমনি অর্থ তো তোমরা পড়েছো। টেস্টিমনি অর্থ কি পড়েছি আমরা? টেস্টিমনি অর্থ হচ্ছে কি? সাক্ষ্য, অর্থাৎ কোনো কিছুর প্রমাণ বা সাক্ষ্যকে বলা হয় হচ্ছে টেস্টিমনি। দেখো তো এখানকার 4টা শব্দের মধ্যে কোনটার অর্থ প্রমাণ? একমাত্র কিন্তু এভিডেন্স শব্দটা, এটা কিন্তু একদম কমন। আমরা বলি না যে এটার কোনো খুন হয়েছে, তার কোনো এভিডেন্স নেই, কিভাবে তুমি এটা প্রমাণ করবে? তাহলে এই এভিডেন্স শব্দটা কি? এই এভিডেন্স শব্দটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এভিডেন্স অর্থ হচ্ছে সাক্ষ্য, বা কি বলা যায় আর একটা বলতে পারি আমরা হচ্ছে প্রমাণ। এরপরে যাই দেখো, হুইচ ইজ নট এ ফাইন্ডিং অফ লর্ড অ্যাশলিস ইনভেস্টিগেশন অ্যাবাউট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট অ্যাট হুস্কার কলিয়ারি। তাহলে হুস্কার কলিয়ারিতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট নিয়ে এই যে লর্ড অ্যাশলি নামে যে ব্যক্তিটা ইনভেস্টিগেশন করেছিল, সেই ইনভেস্টিগেশনে আসলে নিচের কোন জিনিসটা ফুটে ওঠেনি বা উঠে আসেনি? নট আ ফাইন্ডিং, অর্থাৎ ওই ব্যক্তি যতগুলো ফাইন্ডিংয়ের কথা বলেছে যে এই জিনিসগুলো আমি ইনভেস্টিগেট করে পেয়েছি, তার মধ্যে কোন জিনিসটা ছিল না, অর্থাৎ এখানে কিন্তু ছিল এটা কিন্তু বলেনি, বলেছে ছিল না। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা অপশনই আগে প্যাসেজ থেকে জাজ করতে হবে। দেখো প্যাসেজ কিন্তু ভালো করে পড়বে, প্যাসেজ না পড়ে যদি এই পর্যন্ত এসে যাও, তোমার কিন্তু এখন জাস্ট মনে হবে যে আমি প্রশ্ন পড়ছি, আমি অপশন পড়ছি, আমি অ্যান্সার বলে দিচ্ছি। বাট তুমি যদি প্যাসেজ পড়ো, তুমি 4টা অপশন নিজে পড়ার সাথে সাথেই কিন্তু অ্যান্সার ধরতে পারবে যে প্যাসেজটাও আমি এই জিনিসটা পড়েছিলাম। তাহলে দেখো, ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন, ওখানে কিন্তু অমানবিক যে কর্ম পরিস্থিতি, কাজের যে পরিস্থিতি, ওটা কিন্তু উনি খুঁজে পেয়েছিলেন। তাহলে এটা গেল। এরপরে দেখো সিভিয়ার এক্সপ্লয়টেশন, ওই জায়গায় কিন্তু চরম মাত্রায় এক্সপ্লয়টেশন, নির্যাতন বলতে এখানে শোষণ বোঝাচ্ছে, অর্থাৎ শ্রমিকদের শোষণ হচ্ছিল কিন্তু ওখানে, ওটাও পেয়েছে। এবং ওয়ারিং নাম্বার অফ চাইল্ড লেবারার্স, অর্থাৎ ওখানে একদম ভীতিগ্রস্ত হয়ে যাওয়ার মতো, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার মতো একটা সংখ্যার বাচ্চা কাচ্চা ওখানে ওরা পেয়েছিল, যে এরা সবাই চাইল্ড লেবার্স, অর্থাৎ শিশু শ্রমিক কিন্তু ওই জায়গায় উনি দেখেছিলেন। তাহলে হচ্ছে 3টাই তো সঠিক। তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে যেটা আনহাইজিনিক এনভায়রনমেন্টের কথা আসলে ওখানে মেনশন করা হয়নি।
ওই তুমি যদি কয়লা খনিতে যাও ওখানে পরিবেশটা এমনিতেই আনহাইজিনিক, বাট ওখানে প্যাসেজে কিন্তু এই কথাটা মেনশন করা হয়নি, তার কারণে এইটা হচ্ছে আমাদের বলতে পারি অ্যান্সার। ওকে, তারপরে দেখো দ্য ওয়ার্ড স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে কি? স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত। স্কেয়ার্ড মানে কি? স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত, কোনো কিছু দেখে ভয় পাওয়া, এটাকে ভীত, এটার ইংরেজি হচ্ছে স্কেয়ার্ড। এখন দেখো তাহলে এইটার ইমপ্লাইজ বলতে বোঝাচ্ছে এটার অর্থ কি। তাহলে দেখো প্রথমে দিছে স্যাক্রেড। স্যাক্রেড অর্থ কি? পবিত্র, এটা অর্থ হচ্ছে পবিত্র। এখন পবিত্র আর ভিতর মধ্যে তো পার্থক্য আছে, দেখতে যদিও সেম, স্ক্যার্ড আর হচ্ছে স্যাক্রেড কাছাকাছি কিন্তু, বাট একটা কিন্তু পুরা ডিফারেন্ট অর্থ দিচ্ছে দুইটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড অর্থ কি? ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভীত। তারপরে দেখো টায়ার্ড আর এক্সস্টেড সেম জিনিস, দুইটা অর্থই ক্লান্ত। এরপরে দেখো দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড স্টুপ ইন দ্য প্যাসেজ মিন। তাহলে স্টুপ অর্থ কি? স্টুপ অর্থ হচ্ছে এই যে এরকম ঝুঁকে চলে না কিছু মানুষ, ঝুঁকে চলা। স্টুপ অর্থ কি? স্টুপ অর্থ হচ্ছে ঝুঁকে চলা, ঝুঁকে ঝুঁকে চলা বা কুজো হয়ে চলা বোঝে। আচ্ছা একটা কথা বলে নিই, তোমাদের অনেকের মধ্যে হতে পারে এত এত পরিমাণে হচ্ছে ওয়ার্ড দিয়ে কেন, কারণ প্যাসেজের যে অংশটা থাকে, যেমন ধরো এই যে এই অংশটা, হুইচ ইজ নট আ ফাইন্ডিং অফ লর্ড অ্যাশলেস ইনভেস্টিগেশন অ্যাবাউট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট অ্যাট হুস্কার কলিয়ারি। তো এই জিনিসটা তুমি যদি প্যাসেজটা ভালো করে বাকি ভাইয়ের ক্লাস থেকে পড়ে থাকো বা তুমি নিজেও পড়ে থাকো, পরীক্ষার হলে যেখানেই আসুক না কেন, তোমাকে জাস্ট প্যাসেজটা পড়ে ওখান থেকে সমাধান করতে হবে, ওইটা নিয়ে ঝামেলা হবে না। ঝামেলাটা আসলে আমাদের পরীক্ষার হলে যেটা নিয়ে হয় সেটা হচ্ছে আননোন ওয়ার্ড অর্থাৎ ভুক্যাবস। ভুক্যাবস দেখো স্টুপ শব্দটা তুমি প্যাসেজ ভালো করে পড়োনি, সরাসরি প্যাসেজ থেকে আসা প্রশ্ন তুমি প্যাসেজ থেকে জাস্ট লাইন বাই লাইন ধরে তুমি সমাধান করতে পারবা, বাট প্যাসেজে একটা শব্দ দেওয়া আছে যেটার তুমি অর্থই বুঝতে পারছো না লাইন পড়ে, তখন কিন্তু ওইটার সমাধান কিন্তু করতে পারবা না। তার কারণে আমরা সাধারণত একটু চেষ্টা করি যে সিনোনিম বা ওয়ার্ড মিনিংগুলো একটু বেশি রাখার, যাতে অন্তত তোমার কমন পড়বে বা না পড়বে সেটা বিষয় না, অন্তত তোমার যেন ওয়ার্ড মিনিং কিছু পড়া হয়, তুমি যেন এরকম এই কি বলে ভুক্যাবস সমাধান করার সাথে একটু অভ্যস্ত হও। এই জন্যই এখানে বেশি করে আসলে এই ভুক্যাবসগুলো রাখা থাকে। তাহলে ঝুঁকে চলা, স্টুপ অর্থ কি? ঝুঁকে চলা, অর্থাৎ এরকম করে পিঠে তুমি যখন দেখবা মানুষ বোঝা নেয় তখন কিন্তু তার শরীরটা বেঁকে যায়, ঝুঁকে যায়, এটা বলা হয় হচ্ছে স্টুপ। তাহলে বলছে এখানে অপোজিট অর্থ চেয়েছে, তাহলে কিন্তু আমাদের সিনোনিম চাইনি, অ্যান্টোনিম চেয়েছে, অর্থাৎ ঝুঁকে চলার বিপরীত কি? শটান হয়ে, টান হয়ে চলা, একদম স্ট্রেইট একদম। তাহলে এখানে অ্যান্সার কোনটা? দেখো স্ট্রেচ। স্ট্রেচ মানে হচ্ছে টান টান একদম। বেন্ড, হাঞ্চ, লিন, তিনটা অর্থই ঝুঁকে চলা, কুজু হয়ে চলা, একমাত্র বিপরীত হচ্ছে স্ট্রেচ। তারপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড উইভ মিনস। উইভ মানে কি? উইভ মানে হচ্ছে বোনা, অর্থাৎ কোনো জিনিসকে বুনন করা। তোমরা সুতা দিয়ে বিভিন্ন জিনিস বোনা দেখেছো না, সুতা বা অন্য দড়ি দিয়ে বিভিন্ন জিনিস বোনে, সেই রকম এটাকে বলা হয়েছে উইভ। এটার তোমরা আর একটা জায়গায় পেয়েছো, এটার পাস্ট ফর্ম তোমরা বইয়ের আর একটা জায়গায় পেয়েছো, সেটা হচ্ছে উফ। উফ ইন্ট্রিকেট ডান্স, তোমরা পড়েছো না যে যে জোনাকি পোকাগুলো কীরকম নাচে, ইন্ট্রিকেট একটা ডান্স করে যেটা একটা বুননের মতো মনে হয়, ওই জায়গায় কিন্তু আমরা এই ভি2 ফর্মটা দেখেছিলাম, উফটা দেখেছিলাম, আর এই প্যাসেজে আছে উইফ। তাহলে দেখো উইভ শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে টু মেক ফেব্রিক উইথ থ্রেডস, অর্থাৎ সুতার সাহায্যে কি তৈরি করা? কাপড় তৈরি করা বা ফেব্রিক তৈরি করা। ওকে, এরপরে দেখো, আচ্ছা এখানে অ্যান্সার এটা দুবার এসে গেছে, আমরা 7 নম্বরে যাই। দেখো দ্য হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিট মিনস। পিট মানে কি? পিট মানে হচ্ছে কয়লা খনি বোঝায়, এটা অর্থ হচ্ছে মাইন, এটা অর্থ হচ্ছে মাইন। এই মাইন কিন্তু গোলা বারুদ না, এই মাইন মানে হচ্ছে কয়লা, কয়লা খনি। মাইন মানে কিন্তু ওই যে কি বলে গোলা বারুদের যেটা হয় মাইন, ভূমিতে মাইন পোতা থাকে, তোমরা শুনেছো তো, দেখেওছো মুভিতে, বাট এই মাইন অর্থ হচ্ছে কয়লা খনি, কয়লা খনি, এই পিট অর্থ কয়লা খনি। আচ্ছা এরপরে দেখবো আমরা হচ্ছে প্রশ্ন, দেখো কেমন প্রশ্ন আসতে পারে। হাউ ডিড লর্ড অ্যাশলি ইনভেস্টিগেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট ইন হস্কার কলিয়ারি। এই যে হস্কার কলিয়ারিতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ব্যক্তিটা সেটা কিভাবে ইনভেস্টিগেট করেছে। আমরা প্যাসেজে কি পড়েছি? ওই ব্যক্তি আসলে কোনো রকমের গবেষণা চালিয়েছে, বিষয়টা এরকম না, উনি ইনভেস্টিগেট চালিয়েছে কিভাবে? উনি হচ্ছে ইন্টারভিউ নিয়েছে, অর্থাৎ ওখানে যারা কাজ করতো তাদের সাথে কথা বলে তাদের ইন্টারভিউ নিয়ে কিন্তু উনি এই ইনভেস্টিগেটটা পরিচালনা করেছে। তাহলে কিভাবে করেছে? মূলত ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে। দেখি কি লেখা আছে এখানে, লর্ড অ্যাশলি ইন্টারভিউড আ লার্জ নাম্বার অফ পিপল। তাহলে যেটা বলছিলাম যে অনেক বেশি সংখ্যক মানুষের ইন্টারভিউ ও সাক্ষাৎকার নিয়েছেন, who worked in Britain's factories and mine in order to investigate the serious accident that took place at
হিস্কার কোলিয়ারি, তাহলে উনি হচ্ছে যারা ব্রিটেনের ফ্যাক্টরি এবং মাইনে কাজ করে ওইখানে উনি মূলত হচ্ছে ওই শ্রমিকদের কি করেছে, ইন্টারভিউ নিয়েছেন। ওকে, এরপরে দেখো 2 নাম্বার, হোয়াট অ্যাক্টিভিটিস ডাজ সারা ইংগেজ ইন এক্সেপ্ট, আচ্ছা, ইন এক্সেপ্ট ফর হার ওয়ার্ক। অর্থাৎ বলা হচ্ছে যে সারা, তো এই যে সারা মেয়েটা, সারা ডগলার, আমরা এখানে প্যাসেজ দেখলাম না, এই যে সারা ডগলার, এই সারা মেয়েটা তো কয়লা খনিতে কাজ করে সেটা আমরা না হয় বুঝলাম, বাট বলছে এক্সেপ্ট ফর হার ওয়ার্ক, অর্থাৎ তার মূল কাজ হচ্ছে কয়লা খনিতে কাজ করা, বাট কয়লা খনিতে কাজ করা ব্যতীত, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত বোঝাচ্ছে, তা ছাড়া বোঝাচ্ছে, অর্থাৎ কয়লা খনিতে কাজ করা ছাড়া আর কি কি কাজ এই সারা মেয়েটা করে। তাহলে আমরা কি জেনেছি প্যাসেজ থেকে, ও সাধারণত একটু ওই যে সানডের যে স্কুলটা হয় ওখানে যে একটু লেখা শিখেছে, তারপরে পড়া শিখেছে এবং প্রে করা, অর্থাৎ কিভাবে সৃষ্টিকর্তাকে ডাকতে হয় এই জিনিসটাও কিন্তু ওখানে শিখেছে, এবং আলো দেখলে ও একটু গান টান গায়, এরকম বেশ জিনিস আমরা কিন্তু প্যাসেজে পড়েছিলাম। দেখি, এক্সেপ্ট ফর হার ওয়ার্ক সারা অ্যাটেন্ড সানডে স্কুল। আমাদের যেমন শুক্রবার ছুটির দিন, যদি আমাদের দেখা যায় যারা এখনও পড়াশোনা পারে না, নিজের নাম লিখতে পারে না, অক্ষর জ্ঞান শূন্য, তাদের জন্য একটা স্কুল চালাইলে বাংলাদেশে এটা হয়ে যাবে ফ্রাইডে স্কুল, বাট ওদের জন্য হচ্ছে সানডে স্কুল। হোয়ার শি লার্ন টু রিড অ্যান্ড প্রে, যেখানে সে কী শিখেছে, পড়তে শিখেছে, প্রে করতে শিখেছে। শি নোজ হার লেটার্স অ্যান্ড ক্যান রিড স্মল ওয়ার্ডস, তাহলে এখন সে কী চেনে, সে অক্ষর চেনে, লেটার্সগুলো চেনে এবং ছোট ছোট শব্দ চিনতে পারে, বলতে পারে, বড়গুলো পারে না আর কি। সামটাইমস সারা সিংস ইফ দেয়ার ইজ লাইট, যদি লাইট দেখে তাহলে হচ্ছে একটু গান গায়, কারণ কয়লার খনিতে কী থাকে, অন্ধকার থাকে, তো সামান্য আলোয় ওর কাছে অনেক কিছু মনে হয় তখন। তারপরে 3 দেখো, হোয়াট ডিফিকাল্টিজ ডাজ ইসাবেলা ফেস ডাউন ইন দ্য পিট। তাহলে ইসাবেলা মেয়েটা, যেটা আমরা ওর প্যাসেজ থেকে পড়েছি, ও আসলে কয়লা খনিতে কি কি অসুবিধা বা ডিফিকাল্টিস ও ফেস করেছে। দেখো, ও বিভিন্ন রকমের ওখানে অসুবিধা ফেস করেছে, যেমন ওখানে খুবই গরম আবহাওয়া, কাজ করার মতো পরিবেশ নেই, তারপরে সেমিস পরে ওকে কাজ করতে হয়, তারপরে ওখানে ছেলেরা যারা থাকে ওরা হচ্ছে নগ্ন হয়ে কাজ করে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ও ফেস করেছিল, আমরা দেখেছি। দেখো, দ্য ডিফিকাল্টিস ইসাবেলা ফেসেস ইন দ্য পিট ইনক্লুডেড ডেঞ্জারাস পাথ অ্যান্ড হার্শ টেম্পারেচার, যেটা বলছিলাম যে ওখানে টেম্পারেচার অনেক বেশি হাই, টু ক্যারি দ্য কোল আউট অফ দ্য মাইন, তাহলে পরে এই যে কোলগুলোকে হচ্ছে মাইন থেকে, কয়লাগুলোকে মাইন থেকে বের করা ওর জন্য একটা ডিফিকাল্টিস। তারপরে ইসাবেলা হ্যাজ টু স্টুপ, তাহলে ওকে ঝুঁকে চলতে হতো, এটা একটা ওর জন্য ডিফিকাল্টিস। দেন ক্রাউল মানে কি, ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না, যারা এখনো হাঁটতে পারেনি, ওরকম করে কয়লা খনিগুলো কেমন হয়, এই যে যদি ভেতরের দিকে যাও তোমরা, কয়লা খনি লিখে সার্চ দিলেই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবা, একদম মানে ভালো করে দাঁড়ানো যায় না ওই জায়গাটাতে, যে এরকম করে দৌড়ে ওখান দিয়ে যাইতে হয় আর কি, স্টুপ করে। এবং এমন কিছু কিছু জায়গা আছে যেটা একদম শেষের দিকে দেখা যায় ওই জায়গায় ক্রাউল করে যেতে হয়, অর্থাৎ হামাগুড়ি দিয়ে, এত চিকন গোলটা থাকে। থ্রু ওয়াটার উইথ আ হেভি ওয়েট, তাহলে পানির মধ্যে দিয়ে ভারী ওজন নিয়ে তাকে এরকম হামাগুড়ি দিয়ে যেতে হয়েছে, তো এটা তার জন্য একটা কঠিন কাজ ছিল। তারপরে নট অনলি দ্য টায়ারিং পাথ, ইট অলসো বিকামস ডিফিকাল্ট টু ব্রেথ, তাহলে ও আরও যেটা ফেস করতো যে ডিফিকাল্টি অফ ব্রেদিং, অর্থাৎ ওর নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তারপরে দেখো, দ্য এয়ার অফ দ্য পিট হোয়েন দ্য ওয়েদার গেটস ওয়ার্ম দ্য লাইট অলসো গো আউট, তাহলে ওই পিটে যে ওয়েদারটা ওটা ওর জন্য মূলত খুবই অস্বস্তিকর ছিল। আচ্ছা, ইসাবেলা মনে হয় ছেলেদের সাথে কাজ করেনি, ওটা আর একজন ছিল, এটা এখানে মেনশন করা নেই। ওকে, তারপরে দেখো, মেনশন 3 চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য গার্লস ইন দেয়ার ওয়ার্ক প্লেস, অর্থাৎ মূলত এখানে ওয়ার্ক প্লেস বলতে কিন্তু কয়লা খনি, ওয়ার্ক প্লেস বলতে এখানে বোঝো না যে অফিসে কাজ করার বলতেছে, কারণ আমরা তো প্যাসেজই পড়ছি কয়লা খনির। তাহলে দেখো ওখানে ওরা কি কি ফেস করেছে, অনেকগুলো ফেস করেছে, বাট 3টা মেনশন করতে বলেছে। দেখো, 3 চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য গার্লস ইন দেয়ার ওয়ার্ক প্লেস আর ফিজিক্যাল ডিসকমফোর্ট ফ্রম স্টুপিং, অর্থাৎ ঝুঁকে চলার কারণে শারীরিক একটু অসুবিধা হইতো, তারপরে হামাগুড়ি দেওয়ার কারণে, এবং ক্যারিং হ্যাভি লোডস, অর্থাৎ ভারী ওজন বহন করার কারণে তাদের একটু অসুবিধা হতো। তারপরে দেখো, ওয়ার্কিং উইদাউট স্টকিংস অর শুজ অর ট্রাউজার্স ইন হোলসাম কন্ডিশন। হোলসাম মানে কি, আনহোলসাম মানে হচ্ছে অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর, এটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ বোঝাচ্ছে।
তারপরে দেখো বলছে ওয়ার্কিং উইদাউট স্টকিংস মানে কি, অর্থাৎ জামা কাপড়ের মানে প্রোটেকশন যেটা আর কি মূলত জামা কাপড় হিসেবে পরা হয় ওই কয়লা খনিতে, ওইটা ব্যতীতই ওরা কাজ করতো। তারপরে শুজও ছিল না, কারণ কয়লা খনিতে প্রচুর পরিমাণে কয়লা থাকে এবং কয়লাগুলো সাধারণত শক্ত হয়, তো ওখানে একটা নির্দিষ্ট কি বলা যায় যে ড্রেস কোড মেনটেন করে কাজ করা উচিত, বাট ওদের কিন্তু সেরকম ড্রেস কোড ছিল না, এমনকি ট্রাউজারও ছিল না ওদের। তারপরে দেখো ফিলিং ডিফিকাল্টি হোয়াইল ব্রিদিং ইন দ্য হট ওয়েদার, তাহলে আর একটা 3 চ্যালেঞ্জেসের মধ্যে আর একটা কী ছিল যে ওরা নিঃশ্বাস বা প্রশ্বাস নেওয়াতেও ওদের অসুবিধা হতো। এরপরে 5 নাম্বার দেখো, হোয়াই ইজ ম্যারি নট অ্যাফ্রেড অফ দ্য মেল ওয়ার্কার্স এনিমোর, তাহলে ম্যারি মেয়েটাই হচ্ছে ছেলেদের সাথে কাজ করতো এবং বলছে যে এই ম্যারি মেয়েটা কেন যারা কাজ করতো ওখানে তাদের দেখে কেন ভয় পেত না, কারণ আমরা কি পড়েছি যে ওখানে যে ছেলেরা ছিল নগ্ন হয়ে কাজ করতো, যেটা ম্যারি শুরুর দিকে একটু বিব্রত বোধ করতো এবং ভয় পেত, বাট পরে যখন দীর্ঘদিন কাজ করেছে ও ওই বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে গেছে এবং দেখেছে যে যে ছেলেগুলো নগ্ন হয়ে কাজ করছে ওদের পরিস্থিতিও আসলে খুবই খারাপ, ওদের হতদরিদ্র অবস্থা এবং ওরাও এক্সপ্লয়টেশনের হচ্ছে শিকার, তা এবং ওদের এই যে ম্যারি মেয়েটার দিকে ওরকম নজর দেওয়ার মতো সময় নেই, ওরা প্রচণ্ড পরিমাণে হচ্ছে শারীরিক পরিশ্রম ওদের করার প্রয়োজন করে ওখানে আর কি, এবং ওরা কখনোই ম্যারির সাথে খারাপ ব্যবহার করেনি, তার কারণে ম্যারি কিন্তু ওদের ভয় পায় না। তাহলে দেখো কি বলছে, ম্যারি ইজ নট অ্যাফ্রেড অফ দ্য মেল ওয়ার্কার্স এনিমোর বিকজ শি নেভার স দেম বিহেভিং রুডলি, কারণ ম্যারি কখনোই দেখেনি যে ওই ছেলেগুলো তার সাথে খারাপ ব্যবহার করছে। অ্যান্ড উইথ টাইম শি গ্রিউ অ্যাকাস্টম টু মানে কি হ্যাবিচুয়েটেড মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, দেয়ার ক্লোদিং হ্যাবিটস হুইচ ইনিশিয়ালি স্কেয়ার্ড হার, অর্থাৎ বলছে যে সে আসলে ধীরে ধীরে এই ওদের পোশাক আশাকের সাথে অভ্যস্ত হয়ে গেছিল, বাট শুরুতে একটু ভয় পেত, বাট এখন আর ভয় পায় না ও। এরপরে দেখবো আমরা কি, এরপরে দেখবো হচ্ছে আমরা ফ্লোচার্টটা কি নিয়ে, দেখো ম্যারি ব্যারেটস ডেইলি এক্সপেরিয়েন্স, তাহলে মূল জিনিসটা কি যে ম্যারি ব্যারেট মেয়েটা কী কী ধরনের এক্সপেরিয়েন্স করেছে ওই জায়গাটাতে, সেটা আমাদের লিখতে হবে। অ্যাট হার ওয়ার্ক অ্যান্ড হার ফিলিংস, তার অনুভূতি এবং তার কাজ করতে গিয়ে কী কী অভিজ্ঞতা হয়েছে সেটা। তাহলে ফিলিংস দিয়ে শুরু করেছে, দেখো প্রথমে এক্সপেরিয়েন্স দিয়ে। কামিং ডাউন ইন দ্য পিট অ্যাট 7 AM, তাহলে শুরু হয়েছে কি দিয়ে, শুরু হয়েছে কিন্তু ভার প্লাস আইএনজি দিয়ে, সবগুলো ভার প্লাস আইএনজি মেনটেন করে শুরু করতে হবে তোমাকে। দেখো তাহলে কামিং ডাউন ইন দ্য পিট অ্যাট 7 AM, তাহলে ও হচ্ছে সকাল 7টায় পিটে নেমে যেত। তারপরে স্টার্টিং ওয়ার্ক ইন পিট উইথ আ ডিসলাইক ইন পিট, অর্থাৎ পিট এই যে কয়লা খনিটাকে খুব একটা পছন্দ করতো না, বাট তার সত্ত্বেও ওখানে কাজ করতো। তারপরে দেখো ফিলিং অবলাইজ টু গেট এ লিভিং, অর্থাৎ বাধ্য হতো এই যে জীবিকা নির্বাহের জন্য ও হচ্ছে বাধ্য হতো আর কি। তারপরে দেখো ওয়ারিং সেমিস হোয়াইল ওয়ার্কিং, যখন কাজ করতো তখন কি পড়তো, শুধু সেমিস জিনিসটা পড়তো, মেয়েরা চিনবা সেমিস জিনিসটা। এরপরে দেখো ওয়ার্কিং উইদাউট স্টকিং অর শুজ অর ট্রাউজার্স। তারপরে দেখো গেটিং ইউজ টু ওয়ার্কিং উইথ ন্যাকেড মেন, অর্থাৎ নগ্ন ছেলেদের সাথে কাজ করতে ওর অভ্যস্ত হয়ে গিয়েছিল। এগুলো হচ্ছে ওর এক্সপিরিয়েন্স। তোমরা এই সেম কাজটা কার ক্ষেত্রে করতে পারো, তোমাদের আর একটা কাজ দিই, কারণ জাস্ট এরকম পড়লে কিন্তু হবে না, এখান থেকে একটু কাজও করতে হবে। এখান থেকে একটা দিই, যেহেতু তোমাদের সামারি 2টা দিলাম, এই প্যাসেজ থেকে মাত্র একটা দেব। সারা ডগলার গেল, ইসাবেলা থেকে দিয়েছি, ম্যারি ব্যারেট তো আমরা পড়লাম, আমরা ইসাবেলারটা একটু কম, আমরা এই সারা ডগলার মেয়েটার এক্সপিরিয়েন্স লিখতে পারো। এইখান থেকে তোমরা হচ্ছে ফ্লো চার্ট বানাবা, ফ্লো চার্ট 5টাই করবা, ফ্লো চার্ট এখান থেকে করবা যে ওখানে আমরা কি পড়লাম, ম্যারি ব্যারেটসের এক্সপিরিয়েন্স, এখানে জাস্ট সারা ডগলার মেয়েটার এক্সপিরিয়েন্সটা নিয়ে তোমরা জাস্ট খাতায় লিখবা, এটা তোমার কাজ। কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা মনে রেখো, কারণ প্র্যাকটিস না করে জাস্ট ক্লাস করলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা এরপরে দেখো সামারিটা হচ্ছে মূলত কার, আমরা উপরে কিন্তু লিখে দিয়েছি এই সামারিটা কার, সামারিটা হচ্ছে এই যে সারা ডগলার যে মেয়েটা, ওই মেয়েটার হচ্ছে সামারি। এবং তোমাদের কোন 2টা সামারি কাজ দিয়েছি, পরের 2টা ইসাবেলা এবং ম্যারির যে অংশটা ছিল 3 লাইন করে হবে, আমি ওটা থেকে কিন্তু সামারি আসার সম্ভাবনা কম, কিন্তু কেন দিয়েছি তোমাদের, কারণ হচ্ছে যাতে তোমাদের প্র্যাকটিস হয়, এবং খুবই ছোট, তো বড় জিনিস প্রথমেই দিলে তোমরা ভয় পেয়ে অনেকে প্র্যাকটিস করতে চাইবে না, তার কারণে ছোট 2টা দিলাম, এবং এরপরের প্যাসেজ থেকে দেখি একটা বড়টা দেবো। ওকে, সামারি দেখো একদম ইজি ওয়েতে দেওয়া আছে, জাস্ট তোমরা সারা ডগলারের প্যাসেজটা পড়বা এবং দেখবা এখানে সামারিটা কেমন করে দেওয়া আছে। ওকে, এরপরে দেখবো হচ্ছে ফ্রেডরিক ডগলাসের, অর্থাৎ ফ্রেডরিক ডগলাসের কাহিনীতে তোমরা পড়েছো
এই পুরো কাহিনীটা পড়েছো তোমরা। আসলে লোকটার সাথে কি হয় কাহিনীটি একটু সংক্ষেপে এই ক্লাসে ব্যাখ্যা করে দিই। মূলত ও হচ্ছে কি বলা যায় যে একটা মাস্টারের অধীনে জন্মগ্রহণ করেন। মাস্টার বলতে ওই সময়ে হচ্ছে যারা কালো লোক অর্থাৎ বর্ণ বৈষম্যের শিকার লোকজন, ওরা হচ্ছে এক ধরনের কি বলা যায় যে ওদের কোনো অটোনমি ছিল না, স্বায়ত্তশাসন ছিল না। ওরা ওখানে ওই বাচ্চাগুলো জন্মগ্রহণ করার 1 বছর পরে ওদের মায়েদের থেকে আলাদা করে দেওয়া হতো এবং কোনো রকমের ইমোশনাল বন্ডেজ মায়ের সাথে তৈরি করতে দেওয়া হতো না। এবং তারপরে হচ্ছে দেখা যায় তো ওদের হচ্ছে একজন বৃদ্ধ মহিলা দিয়ে মানে লালন পালন করা হতো এবং ওদের আজীবন হচ্ছে শুধু কাজ করানো হতো এবং সকালে একদম সূর্যোদয়ের আগে মাঠে পৌঁছে ওদের কাজ করা শুরু করতে হতো এবং ও সামহাও ওখান থেকে এসকেপ করে এবং সেই কাহিনীটা ও এখানে ব্যাখ্যা করেছে, যেটা তোমরা বাকি ভাইয়ের প্যাসেজের একদম ডিটেলসে পড়িয়েছে তোমাদের। দেখো, হোয়াট কমপ্লেকশন। কমপ্লেকশন মানে কি? কমপ্লেকশন মানে হচ্ছে স্কিন কালার। কমপ্লেকশন মানে হচ্ছে স্কিন কালার। হোয়াট কমপ্লেকশন ওয়াজ দ্য ন্যারেটরস মাদার কম্পেয়ার টু হিজ গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে বলছে যে ন্যারেটর যিনি এই প্যাসেজটা ব্যাখ্যা করেছেন বলেছেন তার মায়ের স্কিন কালার তার দাদি অর্থাৎ তার যে গ্র্যান্ড প্যারেন্টস ছিলেন অর্থাৎ দাদা দাদিদের যে স্কিন কালার তার থেকে বেশি না কম না কেমন ছিল। আসলে আমরা কি পড়েছি প্যাসেজে যে তার চেয়ে বেশি ডার্কার ছিল, অর্থাৎ তার মা হচ্ছে তার গ্র্যান্ড প্যারেন্টসের চেয়ে বেশি কালো ছিল। হোয়াট ডাজ ডিপ্রাইভ মিনস? ডিপ্রাইভ মানে কি? ডিপ্রাইভ মানে আমরা পড়েছি বঞ্চিত। ডিপ্রাইভ মানে কি? ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত। তাহলে দেখো এখানে গিভেন মানে কাউকে কোনো কিছু দেওয়া হয়েছে। অ্যালোড মানে কি? কাউকে কোনো কিছু কাজ করতে অ্যালাউ করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। রিওয়ার্ডেড মানে কি? রিওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে সবগুলোই অন্যরকম অর্থ, একমাত্র ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ যার কোনো অ্যাডভান্টেজেস মানে কি? অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুযোগ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে যেখানে হচ্ছে কোনো রকমের সুযোগ সুবিধা নেই এরকম। আর ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে সুবিধা বঞ্চিত, অর্থাৎ বঞ্চিত অর্থটা কাছাকাছি যাচ্ছে এখানে অর্থটা। ওকে, এরপরে যাব আমরা। দেখো পরেরটা দেখো কি বলছে, হু টিপিক্যালি কেয়ার্ড ফর দ্য, এই যে কথাটা বলছিলাম যে বৃদ্ধ মহিলারা বাচ্চা কাচ্চা লালন পালন করতো। হু টিপিক্যালি কেয়ার্ড ফর দ্য চিলড্রেন আফটার দে ওয়ার সেপারেটেড ফ্রম দেয়ার মাদার্স। অর্থাৎ এই বাচ্চাগুলোকে নিজেদের মায়ের থেকে, 1 বছরের ছোট একটা বাচ্চা তাকে তার মায়ের থেকে আলাদা করার পরে ওই বাচ্চাগুলোর আসলে কেয়ার কে করতো, লালন পালন কে করতো, মানে ওর যত্ন কে নিত। আমরা কি পড়েছি প্যাসেজে যে অ্যান ওল্ড ও ম্যান টু ওল্ড ফর ফিল্ড লেবার। অর্থাৎ এই রকমের একটা বন্দি দশার মধ্যে তোমার যদি জীবন একবার শুরু হলো তাইলে দেখো কি পরিস্থিতি। অর্থাৎ এই মহিলাগুলো এতকাল ওদের কাজ ছিল বাচ্চা জন্মদান করা এবং মাঠে কাজ করা, বাট যখন ও হচ্ছে একদম বৃদ্ধ হয়ে গেছে তখনও কিন্তু এই মহিলাগুলো কিন্তু ছাড় পায়নি। ওই মহিলাগুলোকে এখন বাচ্চা কাচ্চা হচ্ছে দেখাশোনার কাজে নিয়োগ করা হয়েছে, কারণ ওই মহিলা এখন আর মাঠে রোদের মধ্যে কাজ করতে পারবে না। তো এখন ওকে তাও কাজ করাবে কিভাবে? সেটা হচ্ছে ওকে দিয়ে বাচ্চা লালন পালন করাবে। মানে কি অমানবিক একটা পরিস্থিতি, চিন্তা করো। ওকে, তারপরে দেখো হোয়াট ডাজ হার্ডশিপ মিনস। হার্ডশিপ মানে কি? হার্ডশিপ মানে হচ্ছে দুর্দশা। হার্ডশিপ মানে কি? দুর্দশা। একমাত্র এখানে দেখো মিজারি শব্দটার অর্থ হচ্ছে দুর্দশা। দুর্দশা। হ্যাপিনেস, রিওয়ার্ড, ইলনেস মানে তো অসুস্থতা, হ্যাপিনেস আর রিওয়ার্ড হচ্ছে সুখের কাছাকাছি একটা জিনিস। তারপরে দেখো হোয়াট ডাজ স্ট্রেঞ্জার মিনস। স্ট্রেঞ্জার মানে কি? অপরিচিত লোক। স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত লোক। অপরিচিত লোককে আমরা বলি হচ্ছে স্ট্রেঞ্জার, অপরিচিত লোক। তাহলে দেখো হোয়াট ডাজ স্ট্রেঞ্জার মিন। স্ট্রেঞ্জার মিনিং হচ্ছে অ্যান আননোন পারসন, অর্থাৎ যাকে তুমি চেনো না, অপরিচিত, পরিচিত নয় এমন। ওকে, এরপরে দেখো হচ্ছে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন, 1 নম্বরের বিতে যে প্রশ্নগুলো থাকবে। হোয়াই ডিড দ্য ন্যারেটর নট নো হিজ নেম। অর্থাৎ ফ্রেডরিক ডগলাস এই ব্যক্তি তার জন্ম সম্পর্কে বা তার তার বয়স কত এটা জানে না কেন? প্যাসেজে আমরা কি পড়েছি যে যারা মাস্টার অর্থাৎ স্লেভকে যারা ওন করে, এই স্লেভ ওনাররা কিন্তু এদেরকে এদের বয়স, এর পিতাকে, এর জন্ম তারিখ, কোথায় জন্ম হয়েছে এরকম কিছুই ওকে হচ্ছে কি জানায় না। কারণ এরকম জিনিস ওকে জানালে পারে দেখা যাবে যে ও হচ্ছে বিদ্রোহ করতে পারে, এরকম ওদের মনে ভয়। তার কারণে কিন্তু ওদের সব বিষয় সম্পর্কে অজ্ঞ রাখে, শুধুমাত্র কাজ করাবে বলে এদের।
তাহলে দেখো, দ্য ন্যারেটর নেভার স এনি অথেন্টিক রেকর্ড অফ হিজ বার্থ, অর্থাৎ তার আমাদের অথেন্টিক রেকর্ড আছে না, আমাদের জন্মগ্রহণ করার পর আমাদের কিন্তু একটা বার্থ সার্টিফিকেট থাকে যে তোমার পিতা তুমি এই জায়গায় জন্মগ্রহণ করেছে এত তারিখে, এরকম আমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকে। বাট এই যে ব্যক্তি যিনি ন্যারেট করছেন, ব্যাখ্যা করছেন, বলছেন কথা, তার কিন্তু এরকম কোনো অথেন্টিক রেকর্ড তিনি কোনোদিন জন্মের পর থেকে দেখেনি। অ্যান্ড ইট ওয়াজ কমন ফর স্লেভস টু বি কেপ্ট ইগনোরেন্ট অফ দেয়ার এজ, এবং ওই সময়টাতে এটা খুবই কমন ছিল যে যারা হচ্ছে কৃতদাস, যাদের কেনা হয়েছে, এদেরকে নিজেদের বয়স এবং জন্ম সম্পর্কে কি রাখা হবে, ইগনোরেন্ট রাখা হবে, অজ্ঞ রাখা হবে। সো দ্য ন্যারেটর ডিড নট নো হিজ নেম, এই কারণে ন্যারেটর যেহেতু এই স্লেভদের মাঝে অর্থাৎ স্লেভ হয়ে জন্মগ্রহণ করেছে, তার কারণে তাকে কিন্তু এই জিনিসগুলো সে জানে না। 2 দেখো, হোয়াট ওয়াজ দ্য মাস্টার্স অ্যাটিটিউড টুয়ার্ড স্লেভ আস্কিং অ্যাবাউট দেয়ার এজ, অর্থাৎ বলা হচ্ছে স্লেভ ওনার যিনি হচ্ছে কৃতদাসকে কিনেছেন, এই মাস্টারদের অ্যাটিটিউড কেমন ছিল ওই সকল স্লেভদের প্রতি যারা হচ্ছে নিজেদের জন্মসাল সম্পর্কে জিজ্ঞাসা করতো, অর্থাৎ যে কৃতদাসরা বলতো যে আমার বয়স কত, আমি কখন জন্মেছি, আমার পিতাকে, এই ধরনের কথা যারা জিজ্ঞাসা করতো, তাদের সম্পর্কে মাস্টারদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল। আমরা প্যাসেজে কি পড়েছি যে এরা মনে করতো যে এদের আত্মা হচ্ছে রেস্টলেস স্পিরিট, অর্থাৎ এদের আত্মা হচ্ছে অশান্তিতে আছে, এরা বিদ্রোহ করবে, এদের এইটা হচ্ছে একটা অনুচিত প্রথা, এই প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না, কোনো কৃতদাসী এই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না, এটা অনুচিত একটা প্রথা এবং ধরে নেওয়া হবে এটা অপ্রাসঙ্গিক। এবং এর হচ্ছে কি বলেছি প্যাসেজে, এখানেই মনে হয় আছে, দেখো, রেস্টলেস স্পিরিট, অর্থাৎ স্পিরিট মানে কি আত্মা, আর রেস্টলেস মানে হচ্ছে যে শান্তি পায় না, অর্থাৎ ওর মন আসলে শান্তি পাচ্ছে না, ওকে একটু শাস্তি দিতে হবে, এরকম একটা চিন্তা করতো। বিষয়টা খুবই করুণ আর কি। দেখো, দ্য মাস্টার কনসিডার্ড স্লেভস আস্কিং অ্যাবাউট দেয়ার এজ অ্যান্ড ইমপ্রপার কাস্টম, অর্থাৎ এটা একটা অসঠিক প্রথা, অর্থাৎ জিজ্ঞেসই করা যাবে না, তুমি কেন জিজ্ঞেস করবা, তুমি হচ্ছে কৃতদাসের মতো থাকবা, কাজ করবা, শেষ, তোমার আর কোনো জিজ্ঞেস করার কোনো কি নাই, এখতিয়ার নেই। হি থট ইট উড বি অ্যান এভিডেন্স অফ ইম্পার্টিনেন্ট অ্যান্ড রেস্টলেস স্পিরিট, অর্থাৎ তারা ভাবতো এটা একটা প্রমাণ যে এই যে আমার যে কৃতদাস এ হচ্ছে ইম্পার্টিনেন্ট, একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছে এবং এর আত্মা হচ্ছে কেমন, রেস্টলেস। 3 দেখো, হোয়াট ওয়াজ আ কমন প্র্যাকটিস ইন ম্যারিল্যান্ড রিগার্ডিং স্লেভ চিলড্রেন অ্যান্ড দেয়ার মাদার্স, অর্থাৎ বলছে ম্যারিল্যান্ডে, অর্থাৎ মূল প্যাসেজটা তো ম্যারিল্যান্ডেরই কাহিনী আমরা পড়ছি, ম্যারিল্যান্ডে স্লেভের বাচ্চা অর্থাৎ কৃতদাসের বাচ্চা কাচ্চা এবং তার মায়ের সাথে কোন প্রথাটা একদম কমন ছিল। আমরা কি জানি যে কোনো কৃতদাস যদি হচ্ছে বাচ্চা জন্মদান করতো, তাহলে প্রথা হিসেবে কি ছিল, 1 বছরের কম সময়ের মধ্যে ওই বাচ্চা এবং বাচ্চার মাকে আলাদা করে দেওয়া হতো, যাতে মায়ের প্রতি ওই বাচ্চার হচ্ছে ইমোশনাল বন্ডেজ তৈরি না হয়, বা ওই বাচ্চার আবার ওই মায়ের প্রতি ইমোশনাল কোনো আকর্ষণ বা বন্ডেজ তৈরি না হয়, অর্থাৎ মূলত যে স্বাভাবিক যে মানুষের যে সম্পর্ক, এটাই নষ্ট করে দেওয়ার সব রকমের পরিকল্পনা এখানে চলছিল আর কি। ইট ওয়াজ আ কমন প্র্যাকটিস ইন ম্যারিল্যান্ড টু সেপারেট চিলড্রেন, অর্থাৎ আলাদা করে দেওয়া হতো, সেপারেট চিলড্রেন অ্যান্ড ফ্রম দেয়ার মাদার অ্যাট এ ভেরি আর্লি এজ, খুবই অল্প বয়সে আলাদা করে দেওয়া হতো, ওফেন বিফোর দ্য চিলড্রেন টার্নড 1 year old, অর্থাৎ সচরাচর 1 বছর হওয়ার আগেই এই কাজটা করা হতো। 4 দেখো, ইফ আ স্লেভ ওয়াজ নট ইন দ্য ফিল্ড বাই সানরাইজ হোয়াট উড হ্যাপেন, অর্থাৎ বলা হচ্ছে যদি একজন কৃতদাস যদি কখন, বিফোর সানরাইজ, বাই সানরাইজ, অর্থাৎ সূর্যোদয়ের সময়ের মধ্যেই যদি ফিল্ডে গিয়ে কাজ করার জন্য যদি না পৌঁছাতো, তাহলে কি ঘটতো, আমরা কি জানি, তাহলে তাকে হচ্ছে বেত্রাঘাত করা হতো। দেখো কি বলছে, ইফ আ স্লেভ ওয়াজ নট ইন দ্য ফিল্ড বাই সানরাইজ হি অর শি ফেসড দ্য পেনাল্টি অফ বিং হুইপড। হুইপড মানে কি, হুইপড মানে হচ্ছে বেত্রাঘাত, হুইপড মানে হচ্ছে বেত্রাঘাত মানে বেতের আঘাত। আনলেস হি অর শি হ্যাড স্পেশাল পারমিশন ফ্রম দ্য মাস্টার, অর্থাৎ যদি তোমার হুইচ ওয়াজ রেয়ার, অর্থাৎ বলা হচ্ছে যদি মাস্টারের থেকে অনুমতি না থাকতো, যে মাস্টার হয়তো অনুমতি দিয়েছে যে আচ্ছা তোমার অসুস্থ বা এরকম কিছু, তাইলে তুমি তোমার মাঠে তোমার সূর্যোদয়ের সময় যেতে হবে না, যদি এরকম হইতো তাহলেই শুধু এই বেত্রাঘাতটা পড়তো না। বাট বলা হচ্ছে এই জিনিসটা রেয়ার, কোন জিনিসটা রেয়ার, অর্থাৎ মাস্টাররা কখনোই এরকম হচ্ছে অনুমতি দিত না যে তোমার এই সূর্যোদয়ের সময় মাঠে যেতে হবে না, তুমি অসুস্থ, তুমি একটু রেস্ট নাও, এরকম আসলে খুবই কম হতো, রেয়ার, এটা খুবই রেয়ার, অর্থাৎ এরা খুবই নিষ্ঠুর, এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে।
These consequences underscores the brutal condition and lack of autonomy experienced by the slave. অর্থাৎ বলছে যে এই পরিস্থিতিটা প্রকাশ করে, আন্ডারস্কোর বলতে বোঝাচ্ছে তুলে ধরে, প্রকাশ করে, ডিপিক্ট করে, পোট্রে করে দ্য ব্রুটাল কন্ডিশন অর্থাৎ নিষ্ঠুর একটা অবস্থা, ল্যাক অফ অটোনমি অর্থাৎ নিজেকে পরিচালনা করার যে ক্ষমতা এইটা এই স্লেভদের মাঝে ছিল না, অর্থাৎ এদের কন্ডিশন খুবই খারাপ। পাঁচ দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর রেসপন্স টু দ্য নিউজ অফ হিজ মাদার্স ডেথ। অর্থাৎ যখন ন্যারেটরের কাছে নিজের মায়ের মৃত্যুর খবর আসলো যে তোমার মা মারা গেছে, তখন ন্যারেটরের রেসপন্স কেমন ছিল, ওর রেসপন্সটা কেমন ছিল। ওর সাধারণত মায়ের মৃত্যুর খবর আসলে একজন মানুষ কী করবে, কান্না করবে, খুবই ইমোশনাল হয়ে যাবে। বাট ওর ক্ষেত্রে কিন্তু ওরকম কিছু হয়নি, কারণ আমরা কি পড়েছি, মা এবং শিশুকে 1 বছরের আগেই আলাদা করে দেওয়া হতো। তার কারণে ওই ব্যক্তি আমার মা বা ওই ব্যক্তি আমার সন্তান, এইরকম চিন্তায় যে একটা ইমোশনাল বন্ডেজ যে তৈরি হয়, ইমোশনাল বন্ডেজই থাকতো না। তো এখন দেখো, ইমোশনাল বন্ডেজ নেই এরকম একটা মানুষের কথা চিন্তা করো। অর্থাৎ ধরো তোমার গ্রামেরই একটা, যার সাথে তোমার খুব একটা কথাবার্তা হয় না, এরকম একজন মানুষ হুট করে মারা গেল, তুমি কি তার মৃত্যুতে খুব বেশি মরা কান্না করবা বা খুব বেশি ইমোশনাল হয়ে যাবে? এরকম কিন্তু কিছুই হবে না, তোমার জীবন কিন্তু স্বাভাবিকই থাকে, কারণ তোমাদের দুইজনের মাঝে কিন্তু ইমোশনাল বন্ডেজ কিন্তু নেই। বাট তুমি তোমার মায়ের কথা চিন্তা করো, আল্লাহ না করুক, বাট তুমি এই কথা চিন্তা করলেই কিন্তু কান্না চলে আসে যে আমার মা থাকবে না দুনিয়াতে। বাট ওই ইমোশনাল বন্ডেজটা কিন্তু নেই, তার কারণে এই ব্যক্তি একজন স্ট্রেঞ্জার মারা গেলে যেমন হয়, ওই ফ্রেডরিক ডগলাস ওরকমই ফিল করেছে। দেখো এখানে ব্যাখ্যা করা হবে, দ্য ন্যারেটরস ইমোশনাল রেসপন্স টু হিজ মাদার্স ডেথ ওয়াজ অ্যাকিন টু মানে কি, অ্যাকিন টু মানে সেম, প্রায় বলছে যে প্রায় সেম, হাউ হি মাইট ফিল অ্যাবাউট দ্য ডেথ অফ এ স্ট্রেঞ্জার। অর্থাৎ একজন অপরিচিত ব্যক্তির মৃত্যুর খবর শুনে যেমন ফিল করবে সে ওই রকমই ফিল করেছে। অ্যাকিন টু মানে সেম, অর্থাৎ একজন অপরিচিত ব্যক্তির মৃত্যুতে যেমন ফিল করার কথা ছিল, ওর মায়ের মৃত্যুর কথা শুনে ও সেরকমই ফিল করেছে। তারপরে দেখো বলছে, দিস ডিটাচমেন্ট রিফ্লেক্টস দ্য লিমিটেড অ্যাটাচমেন্ট দে শেয়ার্ড অ্যান্ড দ্য ল্যাক অফ ম্যাটারনাল প্রেজেন্স ইন হিজ লাইফ। অর্থাৎ এই যে ডিটাচমেন্টটা, অর্থাৎ মা শিশুকে আলাদা করা, এটা কিন্তু প্রকাশ করে যে তাদের মধ্যে লিমিটেড অ্যাটাচমেন্ট ছিল, অর্থাৎ খুবই কম পরিমাণে অ্যাটাচমেন্ট ছিল, মায়ের সাথে খুব কম দেখা হতো। দে শেয়ার্ড অ্যান্ড ল্যাক অফ ম্যাটারনাল প্রেজেন্স, এবং মায়ের উপস্থিতি খুবই কম ছিল, তার কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। ওকে, এরপরে দেখব হচ্ছে আমরা ফ্লোচার্টে এবার কি নিয়ে, দ্য লাইফ অফ এ স্লেভ, একজন স্লেভের জীবন নিয়ে, একজন স্লেভের জীবনের বিভিন্ন ইভেন্টস নিয়ে আমরা পড়বো। স্লেভের জীবনের ইভেন্টস, প্রথম ইভেন্টসটা আমরা প্যাসেজে কি দেখেছি, কি দিয়ে শুরু হয়, যে প্রথম কথাই বলা হচ্ছে যে স্লেভরা মূলত হচ্ছে অসন্তুষ্ট অনেকেই, কারণ তারা নিজেদের জন্মসাল জানে না, বাট সাদা বাচ্চারা কি করে, তাদের জন্মসাল জানে। তো ওটা দিয়ে শুরু করা হয়েছে। দেখো, হ্যাড নো নলেজ অফ এজ, তাহলে এইবার কি দিয়ে শুরু হলো, এইবার হচ্ছে ভার্বের V2 দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ V2 ফর্ম দিয়ে শুরু হলো। তাহলে প্রত্যেকটাতে চেষ্টা করতে হবে যে V2 ফর্মটা রাখার। তাহলে হ্যাড নো নলেজ অফ এজ, তাহলে স্লেভদের নিজেদের বয়স সম্পর্কে কোনো ধারণা ছিল না, জ্ঞান ছিল না। তারপরে দেখো, নেভার স, দেখো এবার কিন্তু V2 কিন্তু সরাসরি সামনে রেখে যে বিষয়টা কিন্তু এরকম না, এই নো শব্দটা আগে রাখলে যেরকম হতো, এখানে নো এর পরিবর্তে নেভারটা আগে রেখেছে, অর্থাৎ V2 আছে বাট স্ট্রাকচারটা একটু আলাদা। নেভার স এনি অথেন্টিক রেকর্ড কন্টেনিং দ্য ডেট অফ বার্থ, অর্থাৎ নিজের জন্মসাল সম্পর্কে কোনো অথেন্টিক কোনো রেকর্ড আছে কিনা সেটা সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না বা দেখেনি তারা। কেপ্ট ইগনোরেন্ট বাই মোস্ট মাস্টার্স, তাহলে দেখো এটা আবার কি করা হয়েছে, প্যাসিভ ফর্মে রাখা হয়েছে। বাট এগুলো কিন্তু ফ্রেজ, একটা জিনিস খেয়াল করো, ফ্রেজ কিন্তু এগুলো, ক্লজ কিন্তু বা কোনো একটা সেন্টেন্স কিন্তু ফ্লোচার্টে অ্যাড করা যাবে না, ফ্লোচার্টে অ্যাড করতে হবে ফ্রেজ এবং ক্লজের পার্থক্য কি, ক্লজকে হচ্ছে কি করা যায়, হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়, বাট এই ফ্রেজের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না, বাট ক্লজের ক্ষেত্রে এটা করা যায়। দেখো, কেপ্ট ইগনোরেন্ট বাই মোস্ট মাস্টার্স, অর্থাৎ মাস্টারের দ্বারা এরা সবাই ইগনোরেন্ট থাকতো, অর্থাৎ অজ্ঞ রাখা হতো এদের। ডিপ্রাইভড অফ দ্য সেম প্রিভিলেজ, এবারও V2, এখানেও V2, এখানেও V2, অর্থাৎ অ্যাজ আ হোয়াইট চাইল্ড, কি বলছে, ডিপ্রাইভড অফ দ্য সেম প্রিভিলেজ অ্যাজ আ হোয়াইট চাইল্ড, অর্থাৎ একটা হোয়াইট চাইল্ড, একটা সাদা বাচ্চার যে সুযোগ সুবিধাগুলো পেত এগুলো থেকে এরা বঞ্চিত ছিল। নট অ্যালাউড টু মেক এনি ইনকোয়ারিজ, অর্থাৎ এদের কখনোই অ্যালাউ করা হতো না কোনো রকমের প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো না। রিমেইনড আনহ্যাপি বিং ইগনোরেন্ট অফ প্যারেন্টেজ, অর্থাৎ নিজের জন্ম পরিচয় বা তার পিতাকে এই বিষয়টা সম্পর্কে না জানার কারণে এরা সবসময় কি থাকতো, আনহ্যাপি থাকতো, অসুখী থাকতো।
এরপরে দেখো প্যাসেজ, এরপরে হচ্ছে সামারি। এই সামারিটা কোন অংশ থেকে দেখো, এই সামারিটা হচ্ছে প্রথম অংশের, এই প্রথম অংশের এই যে এইখান থেকে সামারি 1, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার সামারি 1, এইখান থেকে এই পর্যন্ত তোমার সামারি 1 এক নাম্বার। এবং যে কাজটা তোমাদের বলছিলাম যে কাজ দেবো একটা, এটা হচ্ছে বড়, এটা বড়, এত বড়ও যদি নাও আসে বাট তুমি চেষ্টা করবা এই বড় প্যাসেজটাতে 5 থেকে 7 লাইনের মাঝে একটু প্র্যাকটিস করে দেখো যে কেমন হয়। যদি কঠিন হয় তাহলে বুঝবা যে আরও প্র্যাকটিস করতে হবে। এটা শুরু করতে হবে যে এই জায়গা থেকে, মাই ফাদার ওয়াজ এ হোয়াইট ম্যান থেকে শুরু করে এই যে ডেথ অফ আ স্ট্রেঞ্জার এই জায়গা পর্যন্ত, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। সামারি 2 এটা তোমাদের হোমওয়ার্ক, সামারি 2 এইটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। ওকে, আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস, অর্থাৎ এমসিকিউ, তারপরে হচ্ছে তোমাদের যে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো, এরপরে ফ্লো চার্ট এবং সামারিটা আমরা দেখলাম। তোমরা নিয়মিত এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে যদি কোনোটা মিস যায় সেগুলো কভার করে ফেলো, কারণ অনেকের মনে হতে পারে যে এরকম ক্লাস করে আমার কি উপকার হবে। যদি নিয়মিত টানা করতে থাকো দেখো তোমার সাথে কি হয়, কারণ কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যে কোনো জায়গায় যাও সবচেয়ে বেশি জিনিস যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একবেলা 10 ঘন্টা পড়ে আর 5 দিন পড়লা না, কোনো লাভ হবে না। কনসিস্টেন্টলি যদি প্রতিদিন 1 ঘন্টা করে পড়ো তাও অনেক লাভ হবে। তো নিয়মিত ক্লাসগুলো অন্তত করো, নিজে যদি নাও পড়ে থাকো ক্লাসগুলো অন্তত করো, তাও কিছু একটা হবে। এবং আমার অনুরোধ থাকবে ক্লাস শেষে জাস্ট বই খাতা বন্ধ করে বসে থেকো না, চেষ্টা করো ক্লাস শেষে 10 মিনিটের মধ্যেই যে হোমওয়ার্ক দেওয়া থাকে 10-20 মিনিট সময় নিয়ে তাৎক্ষণিক করো। এরকম করো না যে থাক এখন তো মাত্র ক্লাস শেষ করলাম 5 মিনিট ওয়েট করি তারপরে করব, না এরকম করা যাবে না। চেষ্টা করো যে ক্লাসটা শেষ করার পরই একটু যদি সম্ভব হয় তোমার পক্ষে তাহলে করো। এবং সবগুলো আমাদের যে এই যে কামব্যাক কোর্সের যেটা প্রত্যাবর্তন 26 ব্যাচের যতগুলো ক্লাস আছে যেগুলো হচ্ছে নিয়মিত রুটিন ফলো করে, আমাদের হয়তো এখানে এখন বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাটা হচ্ছে, বিদ্যুৎ থাকছে না, তো ওই কারণে আমাদের হয়তো ক্লাসে কিছু সময় শিডিউল প্রবলেম হয়। বাট তোমরা চেষ্টা করবা সবগুলো তো আপলোড দেওয়া হয়, একটু পেজে কিন্তু নজর রাখবা, ক্লাস কিন্তু নিয়মিত যাচ্ছে, তো একটু খুঁজে বা যে সময়ে দেওয়ার কথা আপলোড ওইটা দেখে দেখে একটু নিয়মিত ক্লাস করো। পরীক্ষার খুব বেশি একটা সময় নেই, পরে আফসোস করার পরিবর্তে এখন থেকে নিয়মিত ক্লাস করো, তাহলে আর আফসোস করতে হবে না। তাহলে এখানেই শেষ করছি আজকের মতো ক্লাস। তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।